এটা যেহেতু আমার পেশা, আমার ভালোবাসা, আমি হয়তো ক্যামেরার একবার ভিউ ফাইন্ডারে চোখ রেখেছি, এটা হচ্ছে আমার ক্রাইম। এবং সেই জন্য আমাকে ডেকে গ্রুপের মধ্যে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমাকে ডেকে রীতিমতন অপমান করবে, আমাকে সাসপেন্ড করবে 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য। এটাও লাস্ট মিটিংয়ে ফাইনাল হয়েছিল যে যা কাজ করবে তার 7% পাঠিয়ে দিতে হবে ফেডারেশনকে। আজকে আমার মনে হলো যে একটা ছোট সিন আছে, আমার ট্রলি সেটিং লাগছে না, কারণ আমি গিম্বেলে ক্যামেরা আছে, আমার কোনো লাইট নেই, কিচ্ছু নেই, তো আমি এই শটটা নিয়ে নিতে পারবো। আমি যদি এটা করি তখনই হয়ে যাব আমি ব্যান্ড। স্বরূপে স্বরূপ, সেই রূপের যাই বলতে পারেন অ্যাসিড আক্রমণের শিকার অন্যতম একজন স্টুডিওর মালিক মলয় মণ্ডল। মলয়বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত মর্নিং টাইমের স্টুডিওতে। নমস্কার। মলয়বাবু, একটা কথা জিজ্ঞেস করব, আপনার উপর কি ধরনের অত্যাচার, এবং যে কথা অনেকেই বলছেন যে শুধু স্বরূপ নয়, স্বরূপ অ্যান্ড অ্যাসোসিয়েটস অর্থাৎ একটা সিন্ডিকেট চলতো, কি বলবেন? এবং সেটা কিভাবে চালাতো স্বরূপ বিশ্বাস, আর তাতে কারা কারা ছিল, এই বিষয়ে বিশদে জানবো। ফেডারেশন যে বডিটা থাকে তার আন্ডারে অনেকগুলো বিভাগ, মানে শুটিংয়ে যাদের যাদের লাগে তাদের নিয়ে একটা সুন্দরভাবে একটা ভাবনা, একটা ট্রি তৈরি হয়। তো কে কে থাকে না, পরিচালক প্রথম, তারপরেই যেটা আসে সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফার বা ডিওপি, তারপরে আসছে আর্টিস্ট ফোরাম, তারপরে আসছে মেকআপ, ইলেকট্রিশিয়ান, ট্রলি সেটিং, এইরকম বিস্তর একটা টেকনিশিয়ানের একটা টিম। তারাদের মাথার ওপর থাকে ফেডারেশন। ভালো কথা। এবার ধরে নিন আপনাদের মধ্যে কেউ, আপনারা ভাবলেন যে আমি একটা সিনেমা বানাবো, বা আপনার কাছে একটা গল্প আছে, আপনিও সেই গল্পটাকে সিনেমার আকারে বড় পর্দায় রিলিজ করতে চাইছেন। খুব ভালো কথা। তার জন্য কি করতে হবে না, আপনাকে গভর্নমেন্টের কাছ থেকে আপনি যদি সেন্সরশিপ নিতে পারেন, গভর্নমেন্ট যদি ছাড়পত্র দেয়, তাহলেই আপনি মুক্তি হয়ে গেলেন এবং আপনি সেটা পাবলিক স্ক্রিনিং করতে পারলেন। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে, এতদিন যে সিস্টেমটা ছিল আপনি এইভাবে কাজ করতে পারতেন না। কারণ হচ্ছে আপনি রেগুলার প্রডিউসার নয়, কারণ আপনি প্রথমবার কাজ করছেন, এবং যদি আপনার পুঁজি কম থাকে তাহলে আপনি সিনেমা করতে পারবেন না। এবার আপনারা বলবেন কেন পারবো না, আমরা তো আজকের দিনে আজকে ডিজিটাল মিডিয়ায় যে কোনো একটা 2-2.5 লাখ টাকার ক্যামেরা কিনলেও সেটা দিয়ে ভালো ছবি তুলে তো আমরা সিনেমা বানাতেই পারি। সিনেমায় আমি, আমার দিদি, বোন, বাবা, মা অভিনয় করব, করে আমি একটা সিনেমা বানাবো। কিন্তু আপনি পারবেন না। কেন পারবেন না? সেটা হচ্ছে, আমাদের এতদিন সিস্টেম ছিল, ধরে রাখুন আপনি একটা সিনেমা যখন করতে আসবেন আপনাকে ফেডারেশনে গিয়ে আগে অনুমতি নিতে হবে। কিসের অনুমতি? যে আমি এই সিনেমাটা করতে যাচ্ছি। ভালো কথা। সেই অনুমতিটা কারা দিচ্ছে? ফেডারেশন। অথচ আপনি যখন এই সিনেমাটা করে কালকে যদি লস করেন, তখন কি ফেডারেশন আপনাকে তার জন্য কোনো কম্পেনসেট করবে? করবে না। আচ্ছা, ভালো কথা। এরপরে আপনি বললেন আচ্ছা আমি অনুমতিও নিয়ে নিলাম, এবার আমি সিনেমা করতে যাচ্ছি। আপনি আমার সঙ্গে কথা বললেন যে ঠিক আছে, আমার গল্পের ডিরেক্টর যিনি আছেন তিনি ঠিক করেছেন ইনি হচ্ছেন সিনেমাটোগ্রাফার, অর্থাৎ ক্যামেরার কাজটা ইনি করবেন। ভালো কথা। কিন্তু আমি ক্যামেরাম্যান হয়ে আমার তখন দায়িত্ব থাকবে, আমার আন্ডারে আমার ফোকাস পুলার একজনকে নিতে হবে, আমার অ্যাসিস্ট্যান্ট একজনকে নিতে হবে, আমাকে 2জন ইলেকট্রিশিয়ান নিতে হবে, আমাকে 2জন ট্রলি সেটিং নিতে হবে, আমাকে একজন ক্যাটওয়াক নিতে হবে, এবং আমার ম্যানেজার কে আছে ফ্লোরে, আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কে আছে, সেগুলো আমার গিল্ডকে জানাতে হবে। আমি সকালবেলা যদি কোনো লোকেশনও দেখতে যাই, একটা সিনেমা আপনারা বানাবেন তো তার জন্য তো লোকেশন দেখতে হয়, এই বাড়িটা দেখবো, ওই মাঠটা দেখবো, এটা পছন্দ হচ্ছে না আরও দেখবো, আমি কি কি করছি তার প্রত্যেকটা নথি তাদেরকে জানাতে হবে। এটা হলো নিয়ম। ভালো কথা। আমি এতজনের দায়িত্ব নিলাম। এবার ধরে রাখুন, সত্যি কথা বলুন তো আপনারা, সেটা হচ্ছে একটা আমি সিনেমা করতে গিয়ে আমি কি প্রত্যেকটা মানুষকে ওখানে জিজ্ঞাসা করবো, ভাই তোমার কার্ড আছে, তোমার কার্ড আছে, তুমি কি এনলিস্টেড? এটা আমার কাজ? নাকি আমার গিয়ে কাজ হবে পরিচালকের কাছ থেকে সিনটা বোঝা, লাইটিংটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখা? তো এই প্রতিকূলতা আমাদের মধ্যে ছিল, এবং এটাই মেনে নিয়ে আজ 15 বছর এই চাপটা বেশি থাকার জন্য এইভাবেই প্রত্যেকে আমরা কাজ করে আসছি। এবার যে জায়গায় এসে সমস্যাটা আরও বড় তৈরি হলো সেটা হচ্ছে লোক চাপিয়ে দেওয়া। আজকে আপনারাই বলুন, সেটা হচ্ছে ফিল্ম মেকিং আজ থেকে 20 বছর 25 বছর আগে যেটা ছিল আজকের ডেটে অনেক বদলেছে। কীরকম বদলেছে? আজকের দিনে ক্যামেরা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে আপনি ঘরের মধ্যে চাইলে কিন্তু একটা 100 ওয়াটের বাল্ব জ্বালিয়েও শুটিং করে নিতে পারবেন। চাইলে মুন লাইটে, মানে সত্যি কথা আপনাদের বলছি, খোলা মাঠে পূর্ণিমার রাতে চাইলে আপনি একটা সিন শ্যুট করতে পারবেন লাইট ছাড়া। এতটাই ক্ষমতা চলে এসছে ক্যামেরার। তাহলে আপনার ইলেকট্রিশিয়ান লাগে না, আপনার লাইট নেই, আপনার ইলেকট্রিশিয়ানের দরকার নেই, কিন্তু গিল্ডের নিয়ম আপনাকে নিতে হবে। ভালো কথা। ট্রলি লাগে না। এখনকার দিনে আপনারা সবাই জানেন, ইউটিউবার, ব্লগার প্রত্যেকে হাতে একটা যে এইরকম ছোট্ট সিস্টেম নিয়ে ঘোরে, ওটাকে বলে গিম্বেল। তো আপনি গিম্বেলে যদি ক্যামেরা মাউন্ট করে দেন, আপনি যেখানে ইচ্ছে মুভ করতে পারেন। কিন্তু আপনাকে ট্রলি সেটিং, মানে যারা ট্রলিটা ঠেলে তাদেরকে আপনাকে নিতে হবে,
এবার আমি অ্যাজ এ ডিওপি বা আমি অ্যাজ এ সিনেমাটোগ্রাফার আমার মনে হলো আমার এই সিনটা গিম্বেল দিয়ে হয়ে যাচ্ছে এবং আমার লাইট আজকে লাগছে না, আজকে আমার আউটডোরে সিন আছে, কাজ হয়ে যাবে। তাহলে হিসেব বলছে যে আমার ইলেকট্রিশিয়ান, আমার ট্রলি সেটিং এদের প্রয়োজন নেই। কিন্তু এখানেই সমস্যা, আমি যদি কোনোদিনও সেই কাজটা করি যে আজকে আমার মনে হলো যে একটা ছোট সিন আছে, আমার ট্রলি সেটিং লাগছে না কারণ আমি গিম্বেলে ক্যামেরা আছে, আমার কোনো লাইট নেই, কিচ্ছু নেই, তো আমি এই শটটা নিয়ে নিতে পারবো। আমি যদি এটা করি তখনই হয়ে যাব আমি ব্যান্ড। এই শুরু হলো ব্যান্ডের খেলা। কেন ব্যান্ড? না আমি নাকি প্রতারণা করলাম, আমি ক্রাইম করে ফেললাম, ক্যামেরায় ছবি তুললাম, এটা হচ্ছে আমার ক্রাইম। তাহলে আপনারা চিন্তা করুন যে কী রকমভাবে আমাদের গলা চেপে ধরেছে প্রত্যেকটা মানুষ। এবারে আপনারা বলুন দেখিনি, কোথাও কি কোনো রুলস আছে বা ওয়ার্ল্ড সিনেমায় আছে যে একটা সিনেমা এত লাখ টাকাতেই বানালে সেটা সিনেমা, আর এত হাজারে বানালে সেটা সিনেমা নয়? তাহলে আপনাদের কারোর মনে প্রশ্ন আসতে পারে না যে আপনারা কেন আজকের ডেটে একটা 2-2.5 লাখ টাকার একটা ক্যামেরা কিনে কেন আপনারা সিনেমা বানাতে পারবেন না? কিন্তু আমরা করতে পারবো না। কত হয়েছে আমার পরিচিত বন্ধু বান্ধব, তারা বলছে মলা একটু হেল্প করে দেবে, কিন্তু আমি তাদের না বলতে বাধ্য হয়েছি, কারণ আমি জানি তাদের আমি যদি হেল্প করতে যাই তাদের কি হচ্ছে, আমি আমার বন্ধুর জায়গা থেকে তাকে হেল্প করলাম, তার ফ্লোরে গেলাম, কিন্তু সেই ফ্লোরের একটা ছবি যদি আজকে আমার গিল্ডে অর্থাৎ আমাদের ইকাতে যদি চলে আসে বা ফেডারেশনে যদি চলে আসে, আমাকে এক তো হচ্ছে ডেকে অপমান করবে। কি অপমান? আমি কি ক্রাইম করেছি? কারো শাড়ি ধরে টানিনি, কি করেছি না আমার এক বন্ধু একটা হয়তো শর্ট ফিল্ম করছে, তার ফ্লোরে গিয়ে আমি দাঁড়িয়েছি, বা তার ফ্লোরে গিয়ে ক্যামেরাটা যেহেতু আমার পেশা, আমার ভালোবাসা, আমি হয়তো ক্যামেরার একবার ভিউ ফাইন্ডারে চোখ রেখেছি, এটা হচ্ছে আমার ক্রাইম। এবং সেই জন্য আমাকে ডেকে গ্রুপের মধ্যে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমাকে ডেকে রীতিমতন অপমান করবে, আমাকে সাসপেন্ড করবে 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য, যে তুমি আর কাজ করবে না। এটা হচ্ছে আমার অপরাধ, কিনা আমি ক্যামেরা করে ফেলেছি। যে স্বপন মজুমদার, যিনি আপনাদের এই সংগঠনের মাথায় রয়েছেন, যিনি স্বরূপ মানে ডান হাত, স্বরূপ বিশ্বাসের ডান হাত। অরূপ বিশ্বাসের হাত মাথায় ছিল স্বরূপ বিশ্বাসের, স্বরূপ বিশ্বাসের হাত মাথায় ছিল সুজিত হাজরা ম্যানেজার গিল্ডে, বা ধরুন এই যে আপনাদের যিনি স্বপন বাবু, তিনি, এদের হাতে। কি বলবেন যে আপনাকে এই যে চিঠিটা দেওয়া হয়ে গেল যে আপনি গুপি শুটিং করেন, আপনি এই করেছেন, আপনি ব্যান, তো এটা স্বপন বাবু তিনি তো আর স্বরূপ বিশ্বাস নন, তো এরা কি করে এই রকম ক্ষমতাবান হলো? না, সেটা হচ্ছে দেখুন, সবসময় একটা জিনিস মানতে হবে, তারা আজকে যখন রেগুলার যারা পলিটিশিয়ান তাদের ছত্রছায়ার আন্ডারে আছে, তো তারাও তো নিজেদের এক একজন প্রত্যেকেই তখন সিএম হয়ে গেছে আর কি, এরকম একটা ব্যাপার। তো সেখানে তাদের ছড়ি ঘরতে খুব ভালো লাগে, তারা নিজেরা কিন্তু অবৈধ কাজ করতে পারে, তারা কিন্তু সেটিং করতে পারে বাইরে, একটা সিনেমাকে বলতে পারে যে ঠিক আছে এটাই লোক কম নাও, আমার পছন্দের 4টে লোককে পাঠিয়ে দিচ্ছি এবং তার বিনিময়ে মদের বোতলটা পাঠিয়ে দিও, এই ডিলগুলো করতে পারে। তারা ওয়াকি টকির ব্যবসা করতে পারে, সেই ব্যবসায় দোষ নেই। কিন্তু আমি একজন সিনেমাটোগ্রাফার হয়ে আমি যদি ব্যাংক থেকে লোন নিয়ে বা আমার বাড়ির স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে যদি একটা ক্যামেরা বাই চান্স কিনে ফেলি, তার জন্য আমাকে এই চিঠিটা পেতে হয়। কি বলা হয়েছে চিঠিতে? চিঠির বয়ানটা আমি জাস্ট পড়ে শোনাচ্ছি আপনাদের। এই দেখুন, আপনার স্ক্রিনেও দেওয়া থাকছে, আপনারা দেখুন। সেটা হচ্ছে শ্রী মলয় মণ্ডল, সিনেমাটোগ্রাফার। এখানে আমার কার্ডের নাম্বার মেনশন করা আছে। মহাশয়, আপনি আমাদের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ক্যামেরা সংক্রান্ত ব্যবসা করছেন, কিন্তু আপনার ক্যামেরা কখনো কখনো অবৈধ শুটিংয়ে ভাড়া দিচ্ছেন, যেটা আমরা গুপি শুটিং হিসেবে ধরি। আপনারা হয়তো যারা এই ওয়ার্ডটা জানেন না তারা হয়তো ঘাবড়ে যাচ্ছেন। হ্যাঁ, গুপি শুটিং হিসেবে ধরি, কিন্তু কোনোদিনও সংগঠনকে জানাচ্ছেন না যে আপনার ক্যামেরায় কাজ অবৈধ শুটিংয়ে ভাড়া গেছে। অতএব আগামী দিনে আমরা আপনার কাছে ক্যামেরা ভাড়া সম্পর্কে সহযোগিতা পাবো কিনা পরিষ্কার ভাষায় পত্র পাওয়ার 7 দিনের মধ্যে জানান, নতুবা সংগঠন আপনার সদস্যপদ খারিজ করতে বাধ্য হবে। এটাকে কি বলবেন? থ্রেডনিং নয়? এবং এটা কার সাইন করা আছে? অবশ্যই স্বপন মজুমদার, যিনি ডান হাত স্বরূপ। অবশ্যই। তাহলে এই যে একের পর এক, এবং হেয়ার ড্রেসাররা কাঁদছে এবং কাজ পাচ্ছে না, কাউকে ব্যান করা হচ্ছে, পরিচালককে ব্যান করা হচ্ছে, আপনার মতন একজন সিনেমাটোগ্রাফারকে ব্যান করা হচ্ছে, এর পিছনে আসল রহস্যটা কিন্তু আরেকটা জায়গায়, যে টাকা নিয়ে আবার অনেক অন্যায় কাজ করাও হচ্ছে। কি বলবেন? দেখুন, এটা পরিষ্কার। তারা যখন আজকে একটা ছোট ক্রাইম করেছে, তারা দেখেছে বাহ একে চাপ দিলাম, 10,000 টাকা বেশি পেয়ে গেলাম, কালকে 20,000 টাকার জন্য ক্রাইম করেছে, পরের দিন 20 লাখের জন্য ক্রাইম করেছে, তারপরের দিন কোটিতে পৌঁছেছে জিনিসটা। এটা তো একদিনে ডেফিনেটলি হয়নি, তারা করে গেছে, আমরা মেনে গেছি। এবং এক্ষেত্রে তো ধরুন একজন খুব ছোট টেকনিশিয়ান, একজন বললেন যিনি এক্সট্রা আর্টিস্টের কাজ করতেন, তার 700 টাকার যে প্রাপ্য তাকে দেওয়া হতো 500-200 টাকা কেটে নেওয়া হতো, প্রোডাকশন ম্যানেজারই কেটে নিতেন, এবং সেই 200 টাকা নাকি দাদাকে দিতে হবে, দাদা সেলামি। অর্থাৎ যেটা নতুন টলিগঞ্জ ইন্ডাস্ট্রিতে শুটিং এর ক্ষেত্রে সৃজনশীল কাজে
দাদা সেলামি, যার নাম কিন্তু স্বরূপ সেলামি বলে পরিচিত, এটাও চলতো? এটাও চলতো, এবং শুধু চলতো মানে লিখিতভাবে চলতো। আমাদের এটাও লাস্ট মিটিংয়ে ফাইনাল হয়েছিল যে যা কাজ করবে তার 7% পাঠিয়ে দিতে হবে ফেডারেশনকে, অর্থাৎ যে যার গিল্ডে টাকাটা দিয়ে দেবে। এবারে বলুন, আমি 6 মাসে একটা কাজ করব, তাতেও আমাকে 7% দিতে হবে, এবং যে ছেলেটি 30 দিনের মধ্যে 22 দিন বা 25 দিন কাজ করছে তাকেও 7% দিতে হবে। অর্থাৎ আপনারা শুধু অ্যামাউন্টের হিসেবটা করুন, নাম্বার 1। নাম্বার 2, আপনারা ভাবছেন টেকনিশিয়ান, হ্যাঁ ডেফিনেটলি হয়তো কার্ড হোল্ডার টেকনিশিয়ান আছে 5-6 হাজার টাকা, 5-6 হাজার নাম্বার কার্ড, কিন্তু তার মধ্যে ম্যাক্সিমাম টেকনিশিয়ান, জুনিয়র লেভেলের টেকনিশিয়ান, যাদের রোজকার সারাদিনে কাজ করলে 600 টাকা, সেই মানুষগুলো আজকে কি করছেন জানেন? ম্যাক্সিমাম মাছের দোকান দিয়েছে, ম্যাক্সিমাম রান্নার দোকান দিচ্ছে, রুটি বানাচ্ছে বউকে নিয়ে। কি করবে? ইন্ডাস্ট্রিতে কোনো কাজ নেই। কিন্তু এর জন্য দায়ী তো স্বরূপ, অরূপ এবং আদার্স যারা, তারা সকলে। এর জন্য প্রথম দায়ী তো আমরা নিজেরাই, কারণ এই মানুষগুলোই তো ভোট দিয়ে তাদেরকে এনেছিল কিছু ভালো করবে সেই আশায়। তো সেটা তো ভুগতে হবেই, 15 বছর তো সেটাই তারা ভুগেছে, কর্মফল তো ভুগতেই হবে না। মলয়বাবু, তাহলে যে কথা উঠে আসছে এবং যা আবার বলার চেষ্টা হচ্ছে যে না না আসলে ওরকম কিছু নয়, এতটা কিছু নয়, কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন যে জায়গাটা, সেটা প্রকৃত অর্থে কতখানি গভীর? কতখানি গভীর মানে, আমাকে এই যে 7 দিনের লেটার দিয়েছে, আমি 7 দিনের লেটারের এগেনস্টে 7 দিন আমাকে সময় দিয়েছিল, আমি চিঠি লিখতে বাধ্য হয়েছি, এবং সেখানে লিখেছি যে একজন ক্যামেরাম্যান, সে ক্যামেরার ব্যবসা করবে কি, সে 2টো ক্যামেরা কিনবে নাকি সে তার থেকে ট্যাক্সি কিনে চালাবে? এটা তো স্বাভাবিক। একজন সঙ্গীত পরিচালক, তার স্বপ্ন থাকবে একটা ভালো স্টুডিও বানাবো, অডিও স্টুডিও বানাবো। একজন ক্রিকেটার, সে চাইবে আমি একটা ক্রিকেটের ক্লাব বানাবো। একজন ক্রিকেটার তো চাইবে না কোনোদিনও সে 2টো ওলাতে ট্যাক্সি নামাবে। তো আমি যদি একজন সিনেমাটোগ্রাফার, ক্যামেরাম্যান হয়ে আমার যদি ক্যামেরাটাই পেশা হয়, এটা যদি আমার নেশা হয়, তাহলে আমি 2টো ক্যামেরা কিনতে পারি না? 2টো বন্ধুর শুটিংয়ে শর্ট ফিল্ম করছে, তাদেরকে আমি পাঠাতে পারি না ক্যামেরাটা? এটা হচ্ছে আমার ক্রাইম, আমার কার্ড তার জন্য বৈধ থাকবে না। কিন্তু আবার এই কার্ড পাওয়ার জন্যও তো অনেক অনেক টাকাও নেওয়া হয়েছে অনেকের কাছ থেকে, সেই কথাও তো উঠে আসে। দেখুন, এই জায়গাটায় আমি বলবো অনেস্টলি, আমার কার্ড বহু বছর আগে, প্রায় 15 বছর আগের কার্ড, তখন কিন্তু জিনিসটা ঠিকঠাক ছিল। তখন প্রপার একটা এক্সাম দিতে হতো, তারপরে একটা মানে ভাইবা টাইপের হতো আর কি, তারপরে কার্ড পাওয়া যেত। এটা ছিল 15 বছর আগের ঘটনা। বাট লাস্ট অনেক দিন ধরেই এই জিনিসগুলো কানে এসছে, কিন্তু আমি এটার প্রত্যক্ষদর্শী নই, সেহেতু এটা আমি ডাইরেক্ট বলতে পারবো না যে এত টাকার এগেনস্টেই কার্ড পেয়েছে। বাট হ্যাঁ, কার্ড নিয়ে তো সাবোতাজ কিছু চলেইছে, কারণ বহু মানুষকে কার্ড দেওয়া হয়নি। আবার এমন ছেলেও কার্ড পেয়েছে যে আমারই এখানে হয়তো ক্যামেরার কেয়ারটেকার ছিল, হট করে তাকে জিজ্ঞাসা করলাম কি করছো, না আমি সিনেমাটোগ্রাফার হয়ে গেছি। মানে যে ছেলেটা 3 মাস স্ট্যান্ড বয়েছে, সে হঠাৎ করে একজন সিনেমাটোগ্রাফার হয়ে গেল। তো পরিষ্কার, স্বপন মজুমদারকে যে তেল দিতে পেরেছে, যে মদের বোতল পাঠাতে পেরেছে, তারা কার্ড পেয়ে গেছে তাড়াতাড়ি। এই ভোটের ক্ষেত্রে তাদের জিতে যাওয়া, এটা কি আপনি আতস কাচের নিচে রাখতে বলতে পারেন? দেখুন, এক হচ্ছে ভোট জিনিসটার মধ্যে যে কোনো রকমের কোনো ডুপ্লিসিটি হয় না বা হতে পারে না, সেটাও কি আপনারা বলতে পারবেন? ভোট যে সবসময় ফেয়ার হয় তার গ্যারেন্টি কি থাকে? তার মানে এবারেও ইকার নির্বাচন প্রভাবিত হয়েছিল এবং যারা নির্বাচন পরিচালনা করেছিলেন তারা কিন্তু স্বচ্ছতার সঙ্গে করেন। দেখুন, এটা আমি ডাইরেক্টলি দেখিনি, যার ফলে সেটা আমি বলবো না, কিন্তু হতেই পারে, মানে এটা না হওয়ার তো পিছনে কোনো কারণ নেই। দলের শীর্ষ স্তরে আপনারা জানাবার কখনো চেষ্টা করেছিলেন, না ভয় করেননি? ভয় করিনি, কারণ জানি কোনো কাজ হবে না, এবং সেটা জানাতে গেলে আলটিমেটলি আমার নামটা যদি সেইভাবে বেরিয়ে আসে, মানে যেটা আজকে লেটার পাচ্ছি, সেটা তখন ডাইরেক্ট থ্রেট কল পাবো। এমনকি মানে ইনডাইরেক্টলি ইউজও হয়েছে। আমি যে জায়গাটায় বসে আছি, এখানে কিন্তু সৌরভ বিশ্বাস বহুবার এসে বসেছে, তাদের ফেডারেশনের কাজ আমার এখান থেকে এডিট হয়েছে, কিন্তু কোনোদিনও 1 টাকাও দেওয়ার প্রয়োজন মনে করেনি। ও, মানে এখানে কাজও হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এখানে ফেলিসিটেড যারা ধরে নিন ওই ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় প্রত্যেক বছর, তো তাদের বিভিন্ন কাজ নিয়ে, তার এভি বানিয়ে সেগুলো করে আমাদের স্টুডিওর মধ্যে একটা অনুষ্ঠান করে তাদের প্রত্যেককে একটা সম্মানিক করা হয়, সম্মান জানানো হয়। তো সেই এভিগুলো সব আমার এইখানেই হয়েছে, এবং এই সৌরভ বিশ্বাস এক্স্যাক্টলি এই জায়গাতে এসেই বসে ভিডিওগুলো দেখতো। একজন নাম করা এডিটর ছিলেন, তিনি এডিটগুলো করতেন, দেখতেন, কিন্তু ওই কাজই হয়ে গেছে, এসিটাই চলেছে, কারেন্টটাই গেছে, কোনোদিনও 1 টাকাও দেওয়ার প্রয়োজন মনে করেনি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।